দুই দশক পর ময়মনসিংহে তারেক রহমান অংশ নেবেন নির্বাচনী জনসভায় কর্মী সমর্থকদের ভিড়ে। বিএনপি চেয়ারম্যানের নেতৃত্বে মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়। দেশে জনগণের রাজনীতি হবে পরিবারের না। যশোরে নির্বাচনী জনসভায় জামাত আমির সিন্ডিকেটের হাত গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি। গণভোটের বিপক্ষে প্রচারের সমালোচনা। ঢাকায় এনসিপির প্রচারে বাধার অভিযোগ। নাসির উদ্দিনকে ডিম নিক্ষেপ উদ্দেশ্য প্রণোদিত ঘটনা দাবি মির্জা আব্বাসের। দেশের বিভিন্ন স্থানে জমজমাট প্রচারণা। এবং ওটিতে নেয়ার আগেই দেয়া হয় অ্যানেস্থেশিয়া। বিশেষজ্ঞের বদলে পুশ করেন নার্স। আঙুলের অপারেশন করাতে এসে সোহরাওয়ার্দীতে 7 বছরের হাবিবার মৃত্যু। বাবা মায়ের আহাজারি। সময় সংবাদের সঙ্গে আছি আমি ইমদাদুল হক। নির্বাচনী প্রচারে অংশ নিতে 2 দশক পর ময়মনসিংহে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয়েছে পুরো জেলা। সকালে গুলশানের বাসভবন থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হন তারেক রহমান। পথে হাত নেড়ে উৎসুক জনতাকে অভিবাদন জানান তিনি। এদিকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভাস্থল ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে জড়ো হন বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে মুখর চারপাশ। প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য অধীর অপেক্ষায় তারা। তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে মানবিক, এমনটাই প্রত্যাশা নেতাকর্মীদের। জনসভায় বিভাগটির 24 বিএনপি প্রার্থীকে পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে। এছাড়া ধানের শীষের পক্ষে ভোট চাইবেন তারেক রহমান। তারেক রহমানের কত আনন্দ যায় কি মুখের ভাষায় আমি সে বলতে পারছি না। উনার এই আগমন উপলক্ষে আমাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে। নগরায়নে যে ধরনের সমস্যাগুলি রয়েছে সেই সকল বিষয়ে তারেক রহমান প্রতিশ্রুতিবদ্ধ হবে। সারা বাংলাদেশে যদি ধানের শীষ বিজয়ী হয়ে দেখবেন বাংলাদেশ থেকে কোথায় চলে গেছে। জনাব তারেক রহমান সাহেব যে মানবিক এবং সকলের জন্য বসবাস উপযোগী বাংলাদেশ গড়তে চাচ্ছে, তার সেই উদ্যোগের সাথে বৃহত্তর ময়মনসিংহবাসী সাথে থাকবে ইনশাআল্লাহ। এই মুহূর্তে ময়মনসিংহে তারেক রহমানের গাড়ি বহরের সঙ্গে আছেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। সরাসরি যাব তার কাছে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের প্রতিটি স্থানেই যত গুরুত্বপূর্ণ বাজার বা থানা এলাকাগুলো রয়েছে, অর্থাৎ মাওনা, ত্রিশাল সহ বেশ কিছু পয়েন্টেই ময়মনসিংহবাসী বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাচ্ছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ বিভাগীয় যে নির্বাচনী জনসভা, এই জনসভায় ঢাকা থেকে গুলশানের বাসভবন থেকে সকালে 11টায় রওনা হয়েছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং এরপরে ময়মনসিংহের উদ্দেশ্যে তার যাত্রা শুরু হয়। এবং এই যাত্রাপথে যেই বিষয়টি দেখা গেছে যে গাজীপুরেও তার আরেকটি সমাবেশ রয়েছে ময়মনসিংহের পরে, কিন্তু গাজীপুরের যে নেতাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু স্থানে স্থানে তাকে শুভেচ্ছা জানিয়েছেন। এই সড়ক পথে যে নির্বাচনী প্রচারণার কাজে বের হয়েছেন বিএনপি চেয়ারম্যান। দীর্ঘ 22 বছর পর, অর্থাৎ 2004 সালে সবশেষ ময়মনসিংহে ইউনিয়ন প্রতিনিধি সভায় যোগ দিয়েছিলেন তারেক রহমান এবং এরপর 22 বছর পেরিয়েছে। এই 22 বছর পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের যেই পরিকল্পনা, দেশ গড়ার যে প্রতিশ্রুতিগুলো রয়েছে এবং ভোটে অংশ নেওয়ার জন্য, ধানের শীষ প্রতীককে বিজয়ী করার জন্য যে আহ্বানগুলো রয়েছে, সেই আহ্বানগুলো জানাতে সড়কপথে ময়মনসিংহের উদ্দেশ্যে তিনি রওনা হয়েছেন। বেলা 11টায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই মুহূর্তে ময়মনসিংহ সদর থানার যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলো তিনি এখন পার হচ্ছেন। আমরা দেখতে পাচ্ছেন ক্যামেরার চোখে যে বিভিন্ন স্থানে যেমন সাধারণ মানুষের পাশাপাশি নেতাকর্মীরা স্বাগত জানিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন। ময়মনসিংহ বাইপাস যেই মোড়টি রয়েছে, অর্থাৎ ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহ থানার অধীনে যে বাইপাস সড়ক, এই সড়কেও কিন্তু পুরো যাত্রাপথে যেভাবে স্বাগতম জেনেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, একই রকমভাবেই তাকে স্বাগত জানানো হচ্ছে। আর অল্প কিছুক্ষণের মধ্যেই ময়মনসিংহের যে সার্কিট হাউস মাঠ রয়েছে সেই মাঠে নির্বাচনী যে জনসভা, সেখানে তিনি যোগ দেবেন এবং সেখানে আগামীতে বাংলাদেশ গড়ার জন্য, সংসদ নির্বাচনে জয়ী হওয়ার জন্য এবং সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পরে বিএনপির যেই পরিকল্পনাগুলো আছে সেই পরিকল্পনাগুলো তিনি জানাবেন ময়মনসিংহবাসীর উদ্দেশ্যে। এবং বিভাগীয় যে এই সমাবেশ থেকে কিন্তু তিনি যে 28টি সংসদীয় আসন রয়েছে বিভাগে, সেই আসনগুলোর প্রার্থীদেরকেও তিনি পরিচয় করিয়ে দিবেন। এই ছিল এখন পর্যন্ত এখানে সর্বশেষ।
তারেক রহমানের গাড়িবহরের সঙ্গে রয়েছেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। তিনি আমাদেরকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন। এই মুহূর্তে তারেক রহমানের গাড়িবহরটি সদর পার হচ্ছে, ময়মনসিংহ সদর, এবং তিনি যোগ দেবেন জেলা সার্কিট হাউসে, যে জনসভার স্থল রয়েছে সেখানে। দেশে জনগণের রাজনীতি চলবে, কোনো পরিবারের রাজনীতি নয়, এমন মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সকালে যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে 11 দলীয় ঐক্যের নির্বাচনী জনসভায় কথা বলেন তিনি। একটি দল গণভোটের নাখোশ, কিন্তু মুখ ফুটে বলতে পারছে না বলে অভিযোগ করেন তিনি। নারীদের প্রতি দলটির কর্মীরা অপমানজনক আচরণ করছে বলেও দাবি করেন জামায়াত আমির। নির্বাচনী প্রচারে খুলনা বিভাগ সফরের দ্বিতীয় দিনের শুরুতেই যশোরের ঈদগাহ ময়দানের জনসভায় যোগ দেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। দলের কেন্দ্রীয় আমিরের সফর ঘিরে মঙ্গলবার সকাল থেকেই সমাবেশ স্থলে ভিড় করেন নেতাকর্মী ও সমর্থকেরা। নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় ভরে ওঠে মাঠ। বক্তব্যে জামায়াতের নেতারা গুরুত্ব দেন গণভোটের উপর। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, একটি অপশক্তি গণভোটে নায়ের পক্ষে প্রচার করছে। একটি অপশক্তি ভিন্ন মতকে দমন পীড়নের জন্য জুলাই সনদের ভিত্তিতে যে গণভোট হচ্ছে, সেই গণভোটের নাতে ভোট দেওয়ার জন্য ভেতরে ভেতরে ক্যাম্পেইন করছেন। আমরা গণভোটে সবাই হ্যাঁ বলবো। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বক্তব্যের শুরুতেই প্রতিশ্রুতি দেন যশোর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার। আল্লাহ যদি আমাদেরকে দেশ সেবার সুযোগ দেন, যশোরকে আমরা শহরকে সিটি কর্পোরেশনে উন্নীত করব। গণভোটে হ্যাঁ জয়লাভ করলে ফ্যাসিবাদ ফিরবে না, তাই নতুন ফ্যাসিস্টরা গণভোটের বিপক্ষে প্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন জামায়াত আমির। বাহ্যিকভাবে যাই হই, ভিতরে ভিতরে কেউ নাখুশ। এই গণভোট হলে আর ফ্যাসিবাদী কায়দায় দেশের শাসন ত্রাসন চালানো যাবে না। এই গণভোট হলে জনগণের সম্পদের উপর হাত দেওয়া যাবে না। এই গণভোট হলে দলীয় চাঁদাবাজির রমরমা ব্যবসা চলবে না। নির্বাচনী পরিবেশ বিঘ্নিত করতে একটি দল পেশি শক্তির ব্যবহার করছে বলে দাবি করেন জামায়াত আমির। রাজনীতি হবে জনগণের রাজনীতি। এই রাজনীতি কোনো পরিবার বা কোনো দলের রাজনীতি হবে না। যারা নিজেদের দলকে সামনে রাখতে পারে না, নিজের দলের কর্মীদের জীবনের নিরাপত্তা দিতে পারে না, সেই দল যত বড় দল হোক, মাঝারি হোক, যাই হোক, তাদের কাছে বাংলাদেশ কখনো নিরাপদ হবে না। পরে সাতক্ষীরা বালক উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী সমাবেশে জামায়াত আমির বলেন, কারো কোনো ক্ষতি না করে ভারতের সঙ্গে উত্তম সম্পর্ক রাখতে চায় জামায়াত, কিন্তু কাউকে প্রভু হিসেবে মেনে নেওয়া হবে না। শফিক মুন্সি, সময় সংবাদ। ঢাকা ৮ আসনে 11 দলীয় ঐক্যের প্রার্থী এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারির নির্বাচনী প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজে তাকে ডিম নিক্ষেপ করলে তৈরি হয় উত্তেজনা। এই ঘটনার জন্য প্রতিপক্ষকে অভিযুক্ত করেন নাসির উদ্দিন। তবে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস বলেন, ডিম নিক্ষেপের ঘটনা উদ্দেশ্য প্রণোদিত। ঢাকার অন্যান্য আসনেও জমে উঠেছে প্রচার যুদ্ধ। হঠাৎ করেই ভুয়া ভুয়া স্লোগানে প্রকম্পিত হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণ। প্রতিষ্ঠানটিতে নির্বাচনী প্রচারের সময় ঢাকা ৮ আসনে 11 দলীয় ঐক্যের প্রার্থী এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারিকে ডিম ছোড়ে একদল লোক। এ নিয়ে তৈরি হয় উত্তেজনা। তাৎক্ষণিকভাবে ক্যাম্পাসে বিক্ষোভ করেন 11 দলীয় ঐক্যের নেতাকর্মীরা। ভোটের প্রচারে বাধা দেওয়ার জন্য ছাত্রদলকে দায়ী করেন নাসির উদ্দিন। সারা বাংলাদেশে সবাই বিএনপি, ছাত্রদল, যুবদলের যে সকল গুন্ডারা সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে, আপনারা সবাই রুখে দাঁড়ান, জয় আমাদের হবে। এ ঘটনায় ঢাকা ৮ আসনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস বলেন, ডিম নিক্ষেপের ঘটনা উদ্দেশ্য প্রণোদিত। যারা করতেছে উদ্দেশ্যমূলক, ওদের কিছু ভিন্নতর উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্যের জন্য এরা করতেছে। এটা এখানে আমি জানিও না কিছু, আমার যার কথা 5টার সময় বিকেল ওখানে। আজিমপুরে ইরাকি মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন শেষে ঢাকা ৭ আসনে 11 দলীয় ঐক্যের প্রার্থী জামায়াত নেতা এনায়েতুল্লাহ বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিয়ম ভেঙে অস্থায়ী ক্লাব নির্মাণ করছেন। এই বিষয়ে ইসিকে চুপ না থেকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। অনেক বড় বড় বিল্ডিং দেখবেন যে ডেভেলপাররা কাজ করতেছে, কাজ বন্ধ করে ক্লাব বানায় ফেলছে, পরে কাজ করে, পরে আমরা এখন ক্লাব বানাবো। এই আচরণগুলি কিন্তু মানুষ স্বাভাবিকভাবে নেয় না। এটাকে আপনি ব্যালটের মাধ্যমে আপনি এটা জবাব পাবেন।
ঢাকা ৬ আসনের বিভিন্ন স্থানে জোরে সোরে প্রচার চালাচ্ছেন বিএনপি প্রার্থী ইশরাক হোসেন। এ সময় তিনি বলেন, কোনো কারণে প্রতিপক্ষ দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়ে গেলে গৃহবন্দী হয়ে পড়বেন নারীরা, হরণ করা হবে ব্যক্তি স্বাধীনতা। আমাদের প্রতিপক্ষ রাজনৈতিক দল ভুলেও রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যায়, নারীদেরকে তারা গৃহবন্দী করে ফেলবে। মিরপুর ১১ নম্বরে গণসংযোগ করেন ঢাকা ১৬ আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক। উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে বলেন, ভোট কেনার অপচেষ্টা হলেও ব্যালটের মাধ্যমে অনিয়মের জবাব দেবে জনগণ। ভোটাররা ভোট দিবে স্বতঃস্ফূর্তভাবে, সেখানে তো কোনো এনআইডি নাম্বার দরকার নাই, সেখানে তো ভোটার আইডি কার্ডের নাম্বার দরকার নেই। ঘরে ঘরে গিয়ে বিকাশ নাম্বার নিয়ে সেই বিকাশে তারা টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে, যেটি ইতিমধ্যে আমরা লিখিতভাবে রিটার্নিং কর্মকর্তা আমরা নির্বাচন কমিশনে অবগত করেছি। নির্বাচন সামনে রেখে নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন প্রার্থীরা। তবে এবার শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নের নিশ্চয়তা চান ভোটাররা। উন্নয়হানি, সময় সংবাদ, ঢাকা। ঢাকার বাইরেও ভোটারদের মন জয়ে ব্যস্ত প্রার্থীরা দাঁড়ে দাঁড়ে ঘুরছেন নানা প্রতিশ্রুতি নিয়ে। মাদকমুক্ত সমাজ গড়ার পাশাপাশি কর্মসংস্থান ও কৃষিভিত্তিক শিল্প কারখানা গড়ে তোলার আশ্বাস তাদের। স্বাধীনতার ৫৪ বছরে দেশের উন্নয়ন না হলেও কিছু দল লুটপাট করে নিজেদের আখের গুছিয়েছে বলে অভিযোগ করেন তারা। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই সরগরম হয়ে উঠছে নির্বাচনী প্রচারণা। ভোটারদের মন জয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। নেচে গেয়ে স্লোগানে স্লোগানে মুখরিত চারদিক। কক্সবাজার ১ আসনে উৎসবমুখর পরিবেশ। মঙ্গলবার সকালে চকরিয়ায় গণসংযোগ শুরু করেন ধানের শীষের প্রার্থী সালাউদ্দিন আহমদ। রাস্তার দুপাশে ঢল নামে মানুষের। নির্বাচনী জনসভায় বলেন, বিএনপি শক্তিশালী গণতান্ত্রিক ও জনগণের রাষ্ট্র গঠন করবে। বিএনপি সেই রাষ্ট্র বিনির্মাণ করবে, সেই শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করবে, যার প্রতিশ্রুতি আমরা দিয়েছি। মঙ্গলবার সকালে রাজশাহী ৩ আসনে গণসংযোগ করেন বিএনপি প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন। আগামী নির্বাচনে আমরা অনেক ভোটে, আর শুধু আমাদের সিট না, রাজশাহীতে সমস্ত সিটে ইনশাআল্লাহ আমরা বিজয় অর্জন করব। দুপুরে গোপালগঞ্জ ২ আসনে নেতাকর্মীদের নিয়ে জেলা শহরে গণসংযোগ ও প্রচারণা চালান বিএনপি প্রার্থী ডাক্তার KM বাবর। ভোটের প্রচারে ব্যস্ত সময় পার করছেন রংপুর ৪ আসনের এনসিপি প্রার্থী আখতার হোসেন। পঞ্চগড় ১ আসনে জোরে সোরে প্রচার চালাচ্ছেন এনসিপি প্রার্থী সার্জিস আলম। যারা ট্যাক্স ফাঁকি দেয়, কর ফাঁকি দেয়, দেশকে যারা দেউলিয়া করতে চায়, যারা ঋণ খেলাপি, তাদেরকে ঠেকায় দেওয়ার জন্য বাংলাদেশের জনগণকে এবারের নির্বাচনে সঠিক মার্কায় ভোট দিতে হবে। নোয়াখালীতে নির্বাচনী সমাবেশ করেছে এনসিপি। দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, ক্ষমতায় যাওয়ার আগেই গত ১৭ মাসে একটি দলের ফ্যাসিবাদী চেহারা দেখে ফেলেছে জনগণ। যদি এবার বাংলাদেশের একজন নাগরিককে তার ভোটাধিকার প্রয়োগে কোনো ধরনের বাধা দেওয়া হয়, তাহলে আমরা কিন্তু তা বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব না। বগুড়া ৪ আসনে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন জামায়াতের প্রার্থী মোস্তফা ফয়সাল পারভেজ। বগুড়া ৬ সদর আসনে বিএনপি চেয়ারম্যানের প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার প্রার্থী আবিদুর রহমান সোহেলও গণসংযোগ করছেন বিভিন্ন স্থানে। ভালো আছেন সালাম ভাই, ভালো আছেন। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। সব একবারে সময় সংবাদে আরও থাকছে। তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে ৩০। বিদ্যুৎহীন ৮ লাখ মানুষ, ১১,০০০-এর বেশি ফ্লাইট বাতিল। কানাডায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত, সতর্কতা জারি। ভারতে বসে শেখ হাসিনার বক্তব্যে বাংলাদেশের নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের প্যারেড গ্রাউন্ডে মহিলা কারারক্ষীদের বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে আওয়ামী লীগের সমর্থক নেই বলেই দিল্লিতে সংবাদ সম্মেলন করেছেন শেখ হাসিনা। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে তাকে স্বাগত জানান কারা কর্মকর্তারা। পরে তিনি নবীন প্রশিক্ষণার্থীদের সশস্ত্র সালাম ও অভিবাদন গ্রহণ করেন। নির্বাচন ভণ্ডুল বা কোনো অস্থিতিশীল করার কোনো সম্ভাবনা নাই। আর ওনাদের যদি সাহস থাকতো ওনার দেশে এসেই বলুক, সাহস নাই দেখই তো পালায় পালায় বলতেছে।
আর এখানে যারা ধরেন যারা সাপোর্টার আছে এখানেও তাদের ওইরকম কোনো সাপোর্টার নাই। ফ্যাসিস্ট জঙ্গি যেগুলি ছিল এই জঙ্গিগুলি কিন্তু দেশ থেকে ভাগছে, বিভিন্ন দেশ তাদের আশ্রয় দিছে। এবং আমরা অনুরোধ করব এই জঙ্গি এবং এই ফ্যাসিস্টদের অন্যান্য দেশগুলি যেন আমাদের আবার ফিরিয়ে দেয়। নির্বাচনে কোনো কর্মকর্তার নিরপেক্ষতা হারালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে তিনি বলেন, ভোটের দিন কেন্দ্রের সীমানায় কোনো জটলা সহ্য করা হবে না। 400 গজের ভিতরে তো জটলা পাকানোর কোনো সুযোগই নেই। 400 গজের বাইরে সাধারণ মানুষ একটু ভোটের সময় উৎসব হচ্ছে, ঘোরাফেরা করছে, ওটা নিয়ে আমাদের এত ঝামেলা পাকানোর দরকার নেই। পোস্টাল ব্যালট কেন্দ্রে শুধুমাত্র প্রিজাইডিং অফিসার ছাড়া কেউ কলম নিয়ে প্রবেশ করবে না, পরিপত্রের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। সাংবাদিকরাও নয়, পর্যবেক্ষকও নয়। যদি রিটার্নিং অফিসাররা মনে করেন তারা বিএনসিসি ক্যাডেটদের সহায়তা নিতে পারেন পোস্টাল ভোট ম্যানেজমেন্টে এবং এলাকার নিরাপত্তা নিশ্চিত করবে। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার বিচার কাজ শেষ, যে কোনো সময় রায় দেওয়ার কথা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায় 30 আসামির সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড প্রত্যাশা করছে প্রসিকিউশন। অন্যদিকে মামলা প্রমাণে ব্যর্থ হয়েছে দাবি করে খালাস চেয়েছেন আসামি পক্ষের আইনজীবীরা। মামলা প্রমাণে 25 জনকে ট্রাইব্যুনালে সাক্ষী হিসাবে হাজির করে প্রসিকিউশন। সাক্ষ্য জেরা উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয় মঙ্গলবার। রাষ্ট্রপক্ষের দাবি, আসামিদের বিরুদ্ধে অপরাধ প্রমাণ করতে পেরেছেন তারা, সর্বোচ্চ শাস্তিও প্রত্যাশা তাদের। অকাট্য নিশ্চিদ্র প্রমাণ দ্বারা উপস্থাপন সক্ষম হয়েছি। যাদের বিরুদ্ধে আমরা অভিযোগ দায়ের করেছি তারা সকলেই মামলার সাথে সংশ্লিষ্ট, সকলের বিরুদ্ধেই অভিযোগ আমরা প্রমাণ করতে পেরেছি এবং আমরা আশা করছি যে মামলার রায় দ্রুত হবে। তবে নির্দোষ দাবি করে আসামিদের খালাস চেয়েছেন তাদের আইনজীবীরা। আসামিদেরকে খালাস দিয়ে এই মামলাটি নর্মাল যে সেশনস কোর্ট অথবা দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে যারা যারা এই ঘটনার জন্য দায়ী তাদেরকে আইনের আওতায় এনে বিচার করা। এদিন র্যাবের টিএফআই সেলে গুমের মামলায় অভিযোগ গঠনের আদেশ পুনর্বিবেচনা চেয়ে করা আবেদনের শুনানি হয়। ট্রাইব্যুনাল আবেদনটি খারিজ করে দেন। আর ডিজিএফআইয়ের নিয়ন্ত্রণাধীন জিআইসি সেলে গুমের মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ হয়। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। টি-20 বিশ্বকাপে সুযোগ পেয়েও বিপাকে স্কটল্যান্ড স্কোয়াডে পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার সাফিয়ানের ভারতের ভিসা প্রাপ্তি নিয়ে দুশ্চিন্তা। অপারেশন থিয়েটারে নেয়ার আগে বেডেই দেয়া হয় অ্যানেস্থেশিয়া। বিশেষজ্ঞের বদলে ইনজেকশন পুশ করেন নার্স। কিছুক্ষণ পরই মারা যায় আঙুলের অপারেশন করাতে আসা 7 বছরের হাবিবা। চিকিৎসায় গাফিলতি ও অনিয়মের বিষয়ে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক জানান, কাউকে না জানিয়ে অ্যানেস্থেশিয়া দেন ওই নার্স। তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা এসে বলতেছে যে কি ব্যাপার, এটা তো আজকে ওটি হবে। আমি জি স্যার, আমার মেয়ের আজকে ওটি হবে, কিন্তু ইনজেকশনের পর আমার মেয়ে এরকম হয়ে গেছে। তখন অন্য ডক্টর বলতেছে এই অক্সিজেন লাগাও তাড়াতাড়ি। ফরিদপুরের জরিনা বেগম 7 বছরের মেয়ে উম্মে হাবিবার আঙ্গুলের অপারেশন করাতে ভর্তি করেন রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। উনি জিহ্বায় কামড় দিয়ে বলতেছে হাই হাই, এটা কেন দিবে? পরিবার বলছে, মঙ্গলবার সকালে হাবিবাকে অপারেশন থিয়েটারে নেওয়ার আগে বেডেই দেয়া হয় অ্যানেস্থেশিয়া। অ্যানেস্থেসিস্টের বদলে ইনজেকশন পুশ করেন একজন নার্স। এর কিছুক্ষণ পরই মারা যায় শিশু। বাবা মা বলছে, অতিরিক্ত ডোজের কারণেই মারা গেছে আদরের সন্তান। আমি এখানেই বসা, আমার মেয়ে তো ঘুমেছিল, আমার মেয়ে তো জাগনা হয় নাই। ঘুমের মধ্যে উনি ইনজেকশন দিছে। যখন ইনজেকশন দেয় তখন আমার মেয়ে হাত নাড়াইছে। আমি এখানে আর এখানে দৌড়ছি, উনি ওই ইনজেকশনটা দিল, নন কিউ ইনজেকশন দিয়ে তারপর আবার অন্য ইনজেকশন দিল। যেটা দেওয়ার কথা ছিল সেটা না দিয়ে অন্যটা, মানে সোজা কথা চিকিৎসাটা ভুল দিছে ওরা। যে ইনজেকশন অবসর ইনজেকশন ওটিতে দিব, ও ফুল ডোজ ওর মেয়ের শরীরে ঢুকাইয়া দিছে। 10 মিনিট পরে ওই মেয়ে আর নাই। ভুল চিকিৎসায় হাবিবার মৃত্যুর অভিযোগ নিয়ে জানতে চাইলে হাসপাতাল পরিচালক দেন বিস্ফোরক তথ্য। তার দাবি, কারো সঙ্গে কথা না বলেই শিশু হাবিবাকে অ্যানেস্থেশিয়া দেন সিনিয়র স্টাফ নার্স ইয়াসিন। তাকে সাময়িক বরখাস্ত করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এক বাক্যে এটা অনাকাঙ্ক্ষিত, এটা অবশ্যই মানে আশা করা যায় না। পুরো ব্যাপারটাই যেহেতু অবহেলাজনিত অভিযোগ, এটা তদন্ত সাপেক্ষে আইনগত এবং প্রশাসনিক সর্বরকম ব্যবস্থা নেই। শিশু হাবিবার মৃত্যুর পর থেকেই পলাতক রয়েছে অভিযুক্ত নার্স। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। বাইরের খবর। যুক্তরাষ্ট্র জুড়ে আঘাত হানা ভয়াবহ শীতকালীন ঝড়ে অন্তত 30 জনের মৃত্যু হয়েছে।
ভারী তুষারপাত ও প্রবল ঠান্ডায় দেশটির পূর্বাঞ্চলের বড় অংশ অচল হয়ে পড়েছে। বিদ্যুৎহীন অবস্থায় আছেন 8 লাখ বাসিন্দা। বাতিল করা হয়েছে 11,000-এর বেশি ফ্লাইট। নিউ ইয়র্ক থেকে টেক্সাস পর্যন্ত ঝড়ের প্রভাব সামলাতে জরুরি ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিভিন্ন রাজ্যে জরুরি ওয়ার্মিং সেন্টার খোলার পাশাপাশি বয়স্ক ও গৃহহীনদের সহায়তায় বিশেষ উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 2 দশক পর ময়মনসিংহে তারেক রহমান অংশ নেবেন নির্বাচনী জনসভায়। কর্মী সমর্থকের ভিড়। বিএনপি চেয়ারম্যানের নেতৃত্বে মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়। দেশের জনগণের রাজনীতি হবে পরিবারের নয়। যশোরের নির্বাচনী জনসভায় জামাত আমির সিন্ডিকেটের হাত গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি। গণভোটের বিপক্ষে প্রচারের সমালোচনা। ঢাকায় এনসিপির প্রচারে বাধার অভিযোগ। নাসির উদ্দিনকে ডিম নিক্ষেপ উদ্দেশ্যপ্রণোদিত ঘটনা, দাবি মির্জা আব্বাসের। দেশের বিভিন্ন স্থানে জমজমাট প্রচারণা। এ ছিল বিকেল 3টার সময় সংবাদে। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী আলিশা ইসলাম। ধন্যবাদ ইমদাদ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।